একটা মোবাইল, কয়েকটা সিম আর আড়ালে চলতে থাকা যোগাযোগ। দেখতে সাধারণ, কিন্তু তদন্তকারীদের চোখে সেখানেই লুকিয়ে থাকতে পারে বড় কোনো রহস্য। দিনহাটার পর এবার সেই রহস্যের সূত্রেই পৌঁছে গেল দিল্লি পর্যন্ত। অভিযোগ, ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের একটি চক্রের সঙ্গে যোগাযোগ ছিল শিলিগুড়ির এক যুবকের। তদন্তকারীদের সন্দেহ, এই নেটওয়ার্কের আড়ালে কি তবে কাজ করছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর কোনো যোগসূত্র? দিল্লি থেকে প্রদীপ্ত বসুকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর বিশেষ দল। ধৃত যুবক শিলিগুড়ির বাসিন্দা। তদন্তকারীদের দাবি, কোচবিহারের দিনহাটায় পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হওয়া কয়েকজনের সঙ্গে তার যোগাযোগের সূত্র মিলেছে। আর সেই সূত্র ধরে এবার তদন্তের পরিধি আরও বাড়ছে। ঘটনা শুরু অবশ্য আরও আগে। পাকিস্তানি গুপ্তচর সন্দেহে সাহেবগঞ্জ থানা এলাকা থেকে এসটিএফ গ্রেপ্তার করে 3 জনকে। ধৃতদের মধ্যে রয়েছে দিনহাটা 2 নম্বর ব্লকের কুরসাহাটের থরাইখানা এলাকার রশিদুল হক, তুফানগঞ্জের চৌখুশির বাসিন্দা নূর নাসিরউদ্দিন আলী এবং উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার শফিকুল ইসলাম। এরপর সীমান্তবর্তী দীঘলটারি গ্রাম থেকেও গ্রেপ্তার করা হয় মিঠু রহমানকে। 4 জনকে ঘিরে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। সূত্রের খবর, ভারতীয় সিম কার্ড বাংলাদেশ থেকে পাকিস্তানে পাচার করা হতো। তদন্তকারীদের সন্দেহ, ওই সিমগুলি পরবর্তী সময়ে পাকিস্তানি গুপ্তচর সংস্থার ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করা হয়ে থাকতে পারে। শুধু সিম পাচার নয়, জাল টাকা ছড়ানোর অভিযোগও তদন্তের আওতায় এসেছে। আর এই জায়গাতেই প্রদীপ্তর নাম সামনে আসায় তদন্ত যেন নতুন মোড় নেয়। দিল্লিতে থাকা এক যুবকের সঙ্গে সীমান্ত এলাকায় এই নেটওয়ার্কের যোগাযোগ কিভাবে তৈরি হয়েছিল, কার নির্দেশে বা কার মাধ্যমে চলতো যোগাযোগ, ভারতীয় সিম কিভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পৌঁছতো, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন তদন্তকারীদের নজর প্রদীপ্তর ব্যবহৃত ডিভাইস এবং যোগাযোগের নেটওয়ার্কে। বৃহস্পতিবার দিল্লি থেকে প্রদীপ্তকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর ট্রানজিট রিমান্ডে তাকে দিনহাটায় আনা হয়। আদালতে হেফাজতের আবেদন করা হলে বিচারক তাকে 8 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ আগামী কয়েকদিন তদন্তকারীদের জেরার মুখে একের পর এক প্রশ্নের উত্তর দিতে হবে প্রদীপ্তকে। একদম কোনায় গিয়ে বলছেন, একদম যান, কোনায় যান। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন। সূত্রের দাবি, মোবাইলটিতে বাংলাদেশের সিম ছিল। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন ওই সিম কিভাবে প্রদীপ্তর কাছে এলো, সেটি কার সঙ্গে যোগাযোগে ব্যবহার করা হতো এবং তার মধ্যে কোনো সন্দেহজনক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনজুর। দেখব। আইএসআই জঙ্গি সন্দেহে এবার শিলিগুড়ির এক যুবককে গ্রেপ্তার করলো এসটিএফ। দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। তাদেরকে দিনহাটাতে গ্রেপ্তার হওয়া যে 4 জঙ্গি রয়েছে, সেই জঙ্গি মডিউলের সঙ্গে তার যোগসূত্র পাওয়া গেছে বলে এসটিএফ সূত্রে জানা গেছে। সেই কারণে তাকে, এই যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। সে শিলিগুড়ির বাসিন্দা, দিল্লিতে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে দিল্লিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে এবং দিল্লির আদালতে তুলে 3 দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়। তারপর তাকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসা হয়। আদালতে নিয়ে আসা হলে আদালত এসটিএফ এর আবেদনের ভিত্তিতে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এসটিএফ সূত্রে যেটুকু জানা গেছে যে তাকে যখন গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে একটি ল্যাপটপ পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইলে একটি বাংলাদেশের সিমও পাওয়া গেছে এবং এই প্রদীপ্ত কুমার বসুর নামে যে 2টি সিম রয়েছে, সেই 2টি সিম কিন্তু পাকিস্তানের আইএসআই জঙ্গিদের কাছে রয়েছে, সক্রিয় রয়েছে বলে সূত্রে দাবি করা রয়েছে। এবং ভারতবর্ষ জুড়ে চলা যে ফেক কারেন্সির ভারতীয় এফআইসিএন অর্থাৎ ভারতীয় যে জাল নোট ছড়িয়ে দেওয়ার চক্রান্তর একটা যে নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্কের অন্যতম সদস্য হচ্ছে এই প্রদীপ্ত কুমার বসু। তাদের সাথে এই যোগাযোগ রয়েছে মিঠু রহমান, রশিদুল হক, নাজির আলী আর শফিকুল ইসলামে, যাদের ইতিপূর্বেই এসটিএফ দিনহাটা থেকে গ্রেপ্তার করেছে। এসটিএফ স্বাধীনতা দিবসের প্রাককালেই কিন্তু এসটিএফের বড় অভিযান চালানো হয়। সেই অভিযান চালিয়ে কিন্তু এই প্রথমে 3 জন পাক জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে অন্যতম রশিদুল হক, শফিকুল ইসলাম ও নাজির আলী। রশিদুলের বাড়ি দিনহাটার থরাইখানা এলাকায়। সেই থরাইখানা এলাকায়
তার তার বাড়ি রয়েছে সেই থরাইখানা এলাকায়। যখন তার বাড়ি বাড়ি সেখানে দেখা যায় কাঁটাতারের বেড়া থেকে প্রায় 150 মিটার দূরে তার অবস্থিত তার বাড়ি। এর আগেও ট্রেনে করে নিষিদ্ধ পদার্থ নিয়ে যাওয়ার সময় রশিদুল গ্রেপ্তার হয়েছিল এবং পাটনা জেলে দীর্ঘদিন ছিল। তারপর সে রাজমিস্ত্রির কাজ করতো। রশিদুলের নামে কিন্তু একাধিক সিম কার্ড পাকিস্তানের রয়েছে এবং ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশনারেরও রয়েছে। রশিদুল শফিকুল যে তার বাড়ি পাঞ্জিপাড়ায়, উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায়, সে তার শ্বশুর বাড়িতে থাকতো। এর আগেও সে জালনোট সহ ধরা পড়েছিল এবং তার বিরুদ্ধে মামলা এখনও রয়েছে। সে জামিনে ছাড়া পাওয়ার পর কিন্তু একই কাজের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এদের নামে সবার নামেই কিন্তু সিম কার্ড পাকিস্তানে সক্রিয় রয়েছে। সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই চক্র চলতো। এই চক্র ঠিক কীভাবে চলতো তা জানা গেছে যে ইসলামাবাদ থেকে জালনোট আবার নেপালের কাঠমান্ডুতে আসতো। কাঠমান্ডু থেকে সেই জালনোট ঢাকা পৌঁছাতো। ঢাকায় সেখানে পাকিস্তান হাই কমিশনের 2 জন সদস্য রয়েছে, তারা চাকরি করে। তারা সেই নোট ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে আসতো। সেখান থেকে মিঠুর রহমানের কাছে আসতো। মিঠুর রহমানের সাথে সেই পাকিস্তানি হ্যান্ডলারদের একাধিক হোয়াটসঅ্যাপে কথোপকথন কিন্তু সূত্র পেয়েছে পুলিশ এবং সেই যাচাই করার জন্য ফরেন্সিক ল্যাবের জন্য দেওয়া হয়েছে। এই মিঠুর রহমানের অ্যাকাউন্টে একাধিকবার কিন্তু ওই যে পাকিস্তানি হ্যান্ডলার রয়েছে তারা টাকা দিয়েছে। জানা গেছে যে নেপালে অবস্থিত রয়েছে, সেখানে রয়েছে 2 পাকিস্তানি এজেন্ট, তাদের নাম হচ্ছে বিশাল শাহ এবং কাঞ্চনা শাহ। তারাই এই চক্রটা নেপালের কাঠমান্ডুতে চালায়। সেখান থেকে কিন্তু পাকিস্তান দূতাবাসে বাংলাদেশের দূতাবাস রয়েছে, পাকিস্তানি দূতাবাস, সেখানে কিন্তু রয়েছেন ওমর আলী এবং আকবর এলাইস সম্রাট। তার বাড়ি কিন্তু একদম ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই ভুরুঙ্গামারিতে অবস্থিত। সেখান থেকে কিন্তু মিঠুর রহমানের বাড়ি একদম কাছে। সেই মিঠুর রহমান এবং আকবরের যোগাযোগের ভিত্তিতেই কিন্তু এই জাল নোটগুলি ভারতে আসতো এবং সিম কার্ডগুলি ভারত থেকে বাংলাদেশ হয়ে নেপাল হয়ে পাকিস্তানে পৌঁছে যেত এবং পাকিস্তানে পৌঁছে যাওয়ার পর পাকিস্তানে কিন্তু সেই জাল নোটগুলি তারা করতো। এই কারণে কিন্তু এইভাবে কিন্তু দেখা গেছে যে পাকিস্তানের সঙ্গে যে যোগসূত্র রয়েছে এবং ISI এর একাধিক যোগসূত্র রয়েছে। এই যে গ্যাং রয়েছে, এই গ্যাংয়ের অন্যতম সদস্য হচ্ছে প্রদীপ্ত কুমার বসু। এই প্রদীপ্ত কুমার বসু দিল্লিতে থাকে। তার বাড়ি শিলিগুড়ি থানার অন্তর্গত এলাকায় রয়েছে। সেখানে সে শিলিগুড়ি থেকে এই যে কোঅর্ডিনেট করতো, আজ পেয়ে সে কিন্তু দিল্লিতে সরে যায় এবং গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে প্রদীপ্ত কুমার বসুকে গ্রেপ্তার করে বেঙ্গল STF। উত্তরবঙ্গে এই মুহূর্তে সফরে এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু সেই সফরে রয়েছেন। একাধিক কর্মসূচি রয়েছে। সেই সূত্র ধরে যে শাহী সফরের আগে 15ই আগস্ট থেকে শুরু করে এই কয়েকদিনে কিন্তু 5 জন জঙ্গি ধরা পড়লো কোচবিহারের দিনহাটা মহকুমা আদালতে তাদের প্রশ্ন তোলা হচ্ছে। STF-এর এই বিশাল সাফল্য, এই কারণেই কিন্তু এই জঙ্গিদের ধরা পড়েছে এবং এই জঙ্গিরা প্রত্যেকেই যেমন জাল নোট পাচারের সঙ্গে জড়িত, তেমনই ভারতীয় সিম কার্ড কিন্তু পাকিস্তানে তারা পাচার করছে এবং পাকিস্তানের সেই সিম কার্ড সক্রিয় হয়ে ভারতের উপর নজরদারি চালানো হচ্ছে। ভারতের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা নজরদারি চালাচ্ছে, ভারতের বিভিন্ন সেনাকর্তাদের তারা হানি ট্র্যাপ করার চেষ্টা করছে। এইভাবে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে এই যে জঙ্গিদের বিরুদ্ধে। তারা কিন্তু এই একাধিক তাদের বিরুদ্ধে এর আগেও জাল নোট পাচার সহ নিষিদ্ধ পদার্থ পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে এই প্রদীপ্ত কুমার বসু কি তাদের মাস্টারমাইন্ড ছিল, তার সঙ্গে কেমন করে যোগাযোগ আরও তদন্ত করার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। 29শে আগস্ট ও সবাইকে আবার দিনহাটা মহকুমা আদালত তোলা হবে বলে আদালত সূত্রে জানা গেছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।